গল্পের শুরুতে আমরা এমন একটি পরিবার দেখি যারা সুখে তাদের জীবনযাপন করছে, কিন্তু তারা জানত না কয়েক মিনিটের মধ্যে তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা কল্পনাতেও ভয়ঙ্কর। স্বামী স্ত্রী যখন তাদের কথোপকথনে ব্যস্ত ছিল, হঠাৎ বাইরে থেকে মানুষের চিৎকার শুনতে পেল। তারা ঘর থেকে বেরিয়ে দেখল বাইরের লোকেরা কোলাহল সৃষ্টি করছে। সবাই যেন বড় কোনো বিপদের কারণে তাড়াহুড়ো করে পালাচ্ছে। জেসন এবং বেথ লক্ষ্য করলেন তাদের প্রতিবেশীরাও আতঙ্কিত হয়ে দ্রুত তাদের বাড়ি খালি করছে। জেসন প্রতিবেশীদের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কেন ঘর ছেড়ে চলে যাচ্ছ? কিন্তু তারা এত তাড়াহুড়ো করছিল যে কোনো উত্তর দিতে পারল না। জেসন দেখলেন প্রতিবেশীর ছেলেটিও তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। জেসন শিশুটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? শিশুটি বলল, আমার বাবার এক বন্ধু সরকারি কর্মকর্তা। সে বলেছে একটি খুব বিষাক্ত ভাইরাস ছড়িয়েছে যা সাধারণ মানুষকে দানবে পরিণত করে। এরপর শিশুটির মা এসে তাকে ধরে নিয়ে গেলেন। জেসন জিজ্ঞাসা করলেন, শিশুটি কোন ভাইরাসের কথা বলছে? মা বললেন, এখন ব্যাখ্যা করার সময় নয়, তোমার স্ত্রী এবং মেয়েকে নিয়ে যত দ্রুত সম্ভব এই শহর থেকে চলে যাও। জেসন এবং বেথ এই কথা শুনে অত্যন্ত ভয় পেয়েছিলেন। আর কিছু না ভেবে জেসন তার পরিবারকে গাড়িতে তুলে শহর থেকে বেরিয়ে যেতে শুরু করলেন। পথে তারা দেখলেন যারা প্রতিবেশী পালিয়েছিল তারা আবার ফিরে আসছে। এটা দেখে জেসনের আরও অদ্ভুত লাগল। আরও এগোতেই তারা যানজটে আটকা পড়ল। জেসন এবং তার পরিবার যখন গাড়ি থেকে নামল, দেখল শহর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা পুলিশ বন্ধ করেছে। আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছিল এবং ঘোষণা করছিল শহরে একটি বিষাক্ত ভাইরাস ছড়িয়েছে, সবাইকে দ্রুত বাড়ি ফিরে যেতে হবে। জেসনের মনে অদ্ভুত লাগল, যদি ভাইরাস শহরে ছড়িয়ে পড়েছে তাহলে কেন লোকদের সরিয়ে না দিয়ে সেখানে থাকতে বলা হচ্ছে? হঠাৎ কাছের একটি পাহাড় থেকে তাদের গাড়ির ওপর একটি বড় পাথর পড়ল, যা তাদের ভয় দেখালো। পাহাড় কেঁপে উঠল। তারপর পাহাড়ের পেছন থেকে দুটি সামরিক যুদ্ধবিমান বেরিয়ে শহরের দিকে এগোতে শুরু করল। যুদ্ধবিমানগুলো পুরো শহরে বোমাবর্ষণ করতে শুরু করল, যার ফলে শহর ধ্বংস হয়ে ছাই হয়ে গেল। জেসনের স্ত্রী বেথ তৎক্ষণাৎ বুঝতে পারলেন যদি তারা পুলিশের কথা মেনে বাড়ি ফিরে যেত তাহলে পরিণতি আরও ভয়ঙ্কর হতো। এরপর যুদ্ধবিমানগুলো রাস্তায় থাকা লোকেদের দিকে এগোতে থাকল, যা সবাইকে আতঙ্কিত করল। এখন স্পষ্ট হল সরকার তাদের হত্যা করতে চাইছে। মানুষ জীবনের জন্য সর্বত্র ছুটতে শুরু করল। জেসন এবং বেথও বুঝতে পারলেন দ্রুত পদক্ষেপ না নিলে যুদ্ধবিমানগুলো তাদেরও হত্যা করবে। বেথ পিছনে ফিরে পাহাড়ের ওপর একটি স্কুল দেখলেন। তিনি ভেবেছিলেন পালানোর জন্য এটিই ভালো জায়গা হবে। জেসন, বেথ এবং জয়ী পাহাড় বেয়ে স্কুলের দিকে ওঠা শুরু করল। যুদ্ধ বিমানগুলি তাদের পিছনের সেতুর ওপর থাকা লোকদের ওপর বোমা ফেলছিল। তিনজন দ্রুত দৌড়ে স্কুলে পৌঁছাল, যেখানে ভাগ্যক্রমে তারা একটি সুড়ঙ্গ খুঁজে পেল এবং বোমা বিস্ফোরণের কয়েক সেকেন্ড আগে সেখানে ঢুকল। বাংকারের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওপরে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হল। ভাগ্যক্রমে তারা বাংকারের ভেতরে ছিল এবং তাদের জীবন রক্ষা পেল। কিন্তু তারা হতবাক এবং বিভ্রান্ত হয়ে গেল। কোন ভাইরাসের জন্য সরকার শহরের সমস্ত মানুষকে হত্যা করতে চাইতে পারে? তারা বুঝতে পারল বেঁচে থাকতে হলে তাদের বাংকারে চুপচাপ জীবন কাটাতে হবে। তাদের চিন্তা ছিল কতদিন তারা সেখানে থাকতে পারবে এবং খাবারের জন্য কি করবে। সৌভাগ্যক্রমে বাংকারে প্রচুর মেয়াদোত্তীর্ণ খাবার ছিল, যা 3 জনের জন্য দীর্ঘ সময় ধরে চলবে। জেসনের স্ত্রী বেথ খুব চিন্তিত ছিলেন। তিনি তার মেয়ে জয়ীকে নিয়ে উদ্বিগ্ন। যদি সে অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে? দরজা বন্ধ করার সময় বেথের হাতে আঘাত লাগল এবং তিনি গুরুতর আহত হলেন। তারা দুজনেই ভাবছিলেন যে ভাইরাসটি তাদের শরীরে প্রভাব ফেলতে পারে, কিন্তু এখন সেই চিন্তার সময় নয়। তাদের বাংকারটি এমনভাবে সুরক্ষিত করতে হবে যাতে কেউ ওপরের দিক থেকে দরজা খুলতে না পারে। জেসন একটি লোহার শিকল দিয়ে বাংকারের দরজা শক্ত করে বন্ধ করলেন এবং সিদ্ধান্ত নিলেন তারা এখন সেখানেই লুকিয়ে জীবন কাটাবেন। ভূগর্ভস্থ জীবন সহজ ছিল না। প্রতিদিন তারা একই খাবার খেত, কাদা মাটির পানি পান করত এবং অবসর সময়ে তাস খেলত। বাইরের জগৎ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। বেশ কয়েকদিন এখানে থাকার পর তারা বাংকারে খুব সংকীর্ণ হয়ে পড়ল। কিন্তু তারা কি করতে পারত? যদি তারা ওপরে চলে যেত তাহলে জীবন বাঁচানো যেত না। এই জীবন জেসনের পরিবারকে পৃথিবীর শেষ দিনের মতো মনে করাচ্ছিল। জয়ী তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমরা এখানে কতক্ষণ থাকব?
জেসনের কোনো উত্তর ছিল না। শেষে সে তার মেয়েকে বলল, ভাইরাস চলে গেলেই আমরা বাইরে যাব, এবং তার মেয়ের চোখের ওপর আঙুল রেখে বাইরের জগতের কল্পনা করাতে লাগল। দিন কেটে গেল, তারপর মাস কেটে গেল। জেসন বুঝতেই পারল না তিনি এই বাংকারে 300 দিনেরও বেশি সময় কাটিয়েছেন বের হওয়ার অপেক্ষায়। জয়ী তার মায়ের তৈরি পেরিস্কোপ দিয়ে বাইরের জগতের দিকে তাকাল। বাইরের চারপাশে শুধু ধ্বংসের দৃশ্য, যেন পুরো পৃথিবী পুড়ে ছাই হয়ে গেছে। কোনো মানুষের চিহ্ন ছিল না। ছোট্ট মেয়েটি ভাবতে লাগল সম্ভবত তারা পৃথিবীর শেষ মানুষ। তার মা তাকে সান্ত্বনা দিলেন, এভাবে ভাবো না, হয়তো তোমার বন্ধুরাও আমাদের মতো কোথাও লুকিয়ে আছে। রাত হয়ে গেছে এবং রাতের খাবারের সময়। তাদের কাছে খুব কম খাবার অবশিষ্ট ছিল, তাই 3 জনই অল্প পরিমাণে খেয়ে চলছিল। কিন্তু আজ জয়ীর জন্য একটি সম্পূর্ণ ক্যান রাখা ছিল। জয়ী যখন কিনের বাক্সটি খুলল, দেখল ভিতরে খালি। বাক্সের পেছনে একটি ছোট্ট গর্ত ছিল, সম্ভবত কেউ খাবার চুরি করেছে। বেথ বাকি সব ক্যান পরীক্ষা করল এবং দেখল 12টি খালি। এটি দেখে জেসন খুব বিরক্ত হলেন, কারণ এটি তাদের 2 সপ্তাহের রেশন ছিল। বেথ ভেন্টিলেশন গ্রিলের দিকে তাকিয়ে অনুমান করল হয়তো একটি ইঁদুর এসে খাবার নিয়ে গেছে। তিনি বললেন, যদি এটা ইঁদুর হয় তবে তাকে দ্রুত মেরে ফেলতে হবে, না হলে সব খাবার নষ্ট হয়ে যাবে। তার মেয়ের বিষণ্ণ মুখ দেখে জেসন তাকে সান্ত্বনা দিলেন, ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করো না, খাবার শেষ হলেও আমি ওপরে গিয়ে কিছু জিনিস নিয়ে আসব। পরের দিন জো তার মায়ের সঙ্গে ব্লক খেলছিল। হঠাৎ সে পিছন থেকে হালকা শব্দ শুনল। জয়ী যখন পিছনে তাকাল, তখন দেখল একটি ইঁদুর আবার টিনের খাবার চুরি করতে ঢুকেছে। ইঁদুরটি পালাতে যাওয়ার আগেই জয়ী তার বাবা মাকে ডাকল। আজ যে কোনো মূল্যে ইঁদুরটিকে মারতেই হবে। জেসন রেগে একটি ছুরি বের করলেন এবং ইঁদুরটিকে টুকরো টুকরো করার চেষ্টা করলেন। কিন্তু ছোট্ট ইঁদুরটি খুব চালাক ছিল। জেসনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পালাল এবং টেবিলের লণ্ঠনও ভেঙে দিল। ঠিক তখনই বেথ ঝাঁপিয়ে পড়ে ইঁদুরটিকে মেরে ফেললেন। সবাই ইঁদুর মারার আনন্দে মেতে উঠল। ঠিক তখনই লণ্ঠনের ভাঙা অংশের কারণে ধীরে ধীরে আগুন ছড়াতে শুরু করল। জেসন লণ্ঠন নেভানোর জন্য দৌড়ে গেলেন, কিন্তু আগুন এত গরম ছিল যে তার হাত পুড়ে যাচ্ছিল। লণ্ঠনের কাঁচ ভেঙে যাওয়ায় পুরো টেবিলে আগুন ছড়িয়ে গেল। বেথ পর্দা ছিঁড়ে আগুন নেভানোর চেষ্টা করলেন। জেসন কল থেকে আধা বালতি জল নিয়ে আগুনে ঢেলে দিলেন। কোনোভাবে দুজনেই আগুন নেভাতে সক্ষম হলেন। কিন্তু বিপদ শেষ হয়নি। ধোঁয়া পুরো বাংকার ভরে গেল এবং ধীরে ধীরে ভেন্টিলেশন গ্রিল দিয়ে বের হতে লাগল। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে গেল, কারণ ধোঁয়া তাদের অবস্থান প্রকাশ করতে পারত। সবাই বসে নিঃশ্বাস আটকে রাখল। জেসন বললেন, হয়তো রাতের অন্ধকার ধোঁয়াকে ঢেকে রাখবে আর কেউ আমাদের অবস্থান জানতে পারবে না। তারা 3 জনই সারা রাত ভয়ে জেগে রইল। পরের সকালে জেসন পেরিস্কোপ দিয়ে বাইরে তাকালেন। তার হৃদয় দম্ভ হয়ে গেল। বাইরে ধোঁয়ার বিশাল মেঘ দেখে তাদের উদ্বেগ আরও বেড়ে গেল। তিনি নিশ্চিত হলেন তাদের অবস্থান এখন গোপন নেই। বেথ বললেন, যদি ধোঁয়া থাকে তাহলে কাছাকাছি কিছু ছাই জমে আছে, সেটা পরীক্ষা করলে আমাদের অবস্থান প্রকাশ হবে। তাই এখন ছাই পরিষ্কার করতে হবে। স্বামী স্ত্রী বাইরে গিয়ে ছাই পরিষ্কার করার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগে জেসন তার মেয়ে জোকে প্রতিশ্রুতি দিলেন, বাইরে যাই কিছুই ঘটুক, তুমি একা বাইরে যাবে না। জো তার বাবা মার কাছ থেকে প্রতিশ্রুতি নিল। এরপর জেসন দরজার শিকল খুলে দিলেন। তারা বাইরের শব্দ মনোযোগ দিয়ে শুনল এবং নিশ্চিত হল যে কেউ নেই। তখন দুজনেই বাংকারের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। এখন জয়ী একা ভেতরে থাকল, তার বাবা মায়ের জন্য অপেক্ষা করতে লাগল। অনেকক্ষণ অপেক্ষার পরও তারা ফিরে আসলো না। তখন সে একটি টুলে উঠে টেলিস্কোপ দিয়ে বাইরে তাকাতে লাগল। শীঘ্রই দেখল তার বাবা মা বাংকারের দরজার আড়ালে লুকতে চেষ্টা করছেন। হঠাৎ জয়ী এমন কিছু দেখল যা দেখে তার গলায় নিঃশ্বাস আটকে গেল। দূরের জঙ্গলের মধ্যে একটি কালো ছায়া দ্রুত তাদের দিকে এগোচ্ছিল। মেয়েটি জোরে চিৎকার করে তার বাবা মাকে বলল, পিছনে তাকাও। কিন্তু দূরত্ব অনেক ছিল, তার বাবা মা তাকে শুনতে পারলেন না। আতঙ্কে জয়ী তার ভয় ভুলে সিঁড়ি বেয়ে বাংকার থেকে বেরিয়ে এলো। বের হওয়ার সঙ্গে সঙ্গে সে দেখল তার বাবা মা নেই।
জয়ী উদ্বিগ্ন হয়ে জোরে ডাকতে লাগল। হঠাৎ কেউ পিছন থেকে তার মুখ চেপে ধরল। সে ছিল তার মা। কয়েক সেকেন্ড পর বন্য হরিণের একটি পাল দ্রুত পাশ দিয়ে চলে গেল। যদিও তিনজনই অল্পের জন্য বেঁচে গেল, বেথের ভয় আরও বেড়ে গেল। দৌড়ে যাওয়া হরিণটি নিশ্চিতভাবে কোনো বিপজ্জনক পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করছিল। সবাই বিপদ বুঝে দ্রুত বাংকারের দিকে দৌড়ে ঢুকে পড়ল। জেসন কাঠের তক্তা দিয়ে দরজা বন্ধ করে লোহার শিকল দিয়ে শক্ত করে বেঁধে সবাইকে একেবারে চুপ থাকতে বললেন। পরের দিন তারা ওপরের তলা থেকে মৃদু পায়ের শব্দ শুনতে পেল। মনে হচ্ছিল যেন কেউ বাংকারের দরজার থেকে আসছে। কয়েক মিনিট ধরে সে ক্রমাগত বাংকারের ওপর দিয়ে ওপরে নিচে এগোচ্ছিল। তারা তিনজনই ধীরে ধীরে বাংকারের দরজা থেকে সরে সামনের দিকে এগোতে শুরু করল। সম্ভবত এখন পর্যন্ত ওপরে যারা ছিল তারা বুঝতেই পারল না নিচের বাংকারে কেউ আছে। জো ভয়ে কেঁদে উঠল। বেথ তাকে শান্ত করে বলল, যদি আওয়াজটা বাইরে চলে যায় তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারা ধীরে ধীরে বাংকারের দরজার অনেক সামনে এগোচ্ছিল, এমনভাবে এগোচ্ছিল যাতে কেউ দরজা খুললেও তাদের দেখা না যায়। কিন্তু হঠাৎ জোয়ের হাতে থাকা পুতুলের দড়িটি একটি স্ক্রুতে আটকে গেল। স্ক্রুটি ধীরে ধীরে আলগা হতে শুরু করল। জেসন এবং বেথের হাফ আটকে গেল, কারণ দড়িটি পুতুলের সাউন্ড সুইচের সঙ্গে সংযুক্ত ছিল। কিছু করার আগেই স্ক্রুটি এক ঝটকায় বেরিয়ে এলো, আর ঠিক সেই মুহূর্তে পুতুলের ভেতর থেকে জোরে শব্দ হতে লাগল। জেসন তৎক্ষণাৎ পুতুলটি ছিঁড়ে ভেতরের স্পিকারটি ভেঙে ফেলল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ওপরের তলার লোকেরা তাদের অবস্থান লক্ষ্য করল। হঠাৎ ওপরের তলা থেকে জোরে ধাক্কার শব্দ হল এবং ভারী পদধ্বনির প্রতিধ্বনি সরাসরি বাংকারের দরজার ওপরে থেমে গেল। অনুপ্রবেশকারী অবশেষে তাদের আস্থানা খুঁজে পেল এবং দরজা খোলার চেষ্টা করল। সে বাংকারের ঢাকনা জোরে ঠেলছিল। শিকল থাকা সত্ত্বেও বিপদ স্পষ্ট অনুভূত হচ্ছিল। ওপরের দৈত্য জানত নিচে কেউ আছে। যদিও দরজাটি শক্ত শিকল দিয়ে বন্ধ ছিল, তবুও সেই প্রাণীর ভয়ঙ্কর শক্তির সামনে শিকলগুলো একে একে ভেঙে যেতে লাগল। জেসন বুঝতে পারল দরজাটি বেশিক্ষণ টিকবে না, তাই সে দ্রুত ভিতরে ঢুকে জল পাম্পের পাইপ উপড়ে ফেলার চেষ্টা করল। বেথ সাহস দেখিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল এবং তার ওজন ব্যবহার করে শিকলটি টেনে দরজা বন্ধ রাখার চেষ্টা করল। তবুও লোহার ঢাকনাটি ধীরে ধীরে খুলতে লাগল। ঠিক সেই মুহূর্তে দরজার ওপরে একটি কালো ছায়া দেখা গেল, যার চোখ বাল্বের মতো জ্বলজ্বল করছিল, যেন মৃত্যু তাদের ওপর তাকাচ্ছে। জেসন কিছু না ভেবে পাইপ দিয়ে এটিকে আঘাত করল। প্রাণীটি পিছনে পড়ল। এরপর দ্রুত পাইপ দিয়ে দরজায় আটকে দিল এবং প্রাণীটি পালিয়ে গেল। কিন্তু জেসনের শরীর তখনও কাঁপছিল। সে কখনো কল্পনাও করতে পারেনি বাইরের জগতে কেবল সৈন্য নয়, বিপজ্জনক রাক্ষসরাও ঘুরে বেড়াচ্ছে। পুরো পরিবার হতাশ হয়ে সিঁড়ির কাছে বসল, কারণ এখন তাদের অবস্থান প্রকাশ পেয়েছে। যে কোনো মুহূর্তে তাদের ওপর আক্রমণ হতে পারে। তারা বুঝতে পারল যেখানে এবার এক প্রাণী এসেছে, পরের বার আরও অনেক প্রাণী আসবে এবং তারা কিছুই করতে পারবে না। কিছুক্ষণ পর হঠাৎ আলমারি কাঁপতে লাগল। জেসন এবং বেথ বুঝল এটি তাদের বন্ধুদেরও ডাকছে। ওপরের তলা থেকে জোরে পায়ের শব্দ আসছিল, যেন হাজার হাজার প্রাণী মাথার উপর দিয়ে ছুটে আসছে। তারা সবাই বাংকারের দরজায় জড়ো হল। নিচে জেসন, বেথ এবং জয়ী ভয়ে কাঁপছিল। হঠাৎ প্রাণীরা এক বিশাল আক্রমণ শুরু করল, আগের চেয়ে আরও শক্তিশালী। শক্ত লোহার দরজাটি ভেঙে পড়ল এবং বাংকারের প্রবেশ পথে জ্বলন্ত চোখ দেখা গেল, যার ফলে পরিবারটি ভয়ে পিছিয়ে গেল। কিন্তু রাক্ষসটি তখনও তাদের পিছু ছাড়ছিল না। বেথ তার তেলের বাতি ছুঁড়ে মারল, মাঝের পর্দায় আগুন ধরাল এবং আলমারিটিকে আটকাতে ব্যবহার করল। তারা সবাই দ্রুত বাংকারের দিকে দৌড়াল, কিন্তু জানত যে এতে প্রাণীদের বেশিক্ষণ থামানো সম্ভব নয়। পালানোর কোনো উপায় ছিল না। মেয়েটি তখন মাটির দিকে একটি খোলা ভেন্টিলেশন দেখল। জেসন সমস্ত শক্তি দিয়ে সেটি ভেঙে ফেলল এবং তার স্ত্রী ও মেয়েকে বাইরে বের করতে ধাক্কা দিল। কিন্তু যখন সে নিজে বের হওয়ার চেষ্টা করল, তখন সংকীর্ণ জায়গার কারণে আটকে গেল। অন্যদিকে প্রাণীরা তার দিকে এগিয়ে আসছিল। জেসনের আর কোনো বিকল্প ছিল না। যন্ত্রণায় চিৎকার করতে করতে তার কাঁধের হাড় ভেঙে গেল, কিন্তু সে দ্রুত ভারসাম্য ফিরে পেয়ে ভেন্টিলেশনে ঢুকে গেল। সময় নষ্ট না করে বেথ সমস্ত শক্তি দিয়ে
জেসনকে টেনে বের করার চেষ্টা করল। ঠিক তখনই একটি বিশাল প্রাণী তার পা ধরে ফেলল। জেসন বুঝল বেঁচে থাকা এখন অসম্ভব, পালানোর কোনো আশা নেই। সে তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলল, আমি জোকে কিছু হতে দেব না। পরের মুহূর্তে দৈত্যটি তাকে আবার বাংকারের ভেতর টেনে নিল। কিন্তু জেসন ভয় পায়নি, বরং সে দেখল কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। বেথ এবং জয়ী নিচের দিকে তাকিয়ে ভেতর থেকে জোরে চিৎকার শুনল। বেথ বুঝল তার স্বামী তাদের পালানোর জন্য সময় বের করতে লড়াই করছে। যন্ত্রণার মধ্যেও সে তার মেয়েকে নিয়ে অনেক দূরে দৌড়ে গেল, দৈত্য থেকে বাঁচার চেষ্টা করল। দৌড়াতে দৌড়াতে তারা অদ্ভুত কিছু দেখতে পেল। যে মহাসড়কটি আগে শহরের বাইরে নিয়ে যেত, সেখানে এখন একটি উঁচু প্রাচীর দাঁড়িয়ে আছে, যার কারণে কেউ শহর ছেড়ে যেতে পারছে না। দূর থেকে একটি হেলিকপ্টার দেখা গেল। বেথ যখন পিছনে ফিরে তাকাল, দেখল এটি সেনাবাহিনীর হেলিকপ্টার। হেলিকপ্টারটি দ্রুত এগিয়ে এসে তাদের ওপর উজ্জ্বল আলো জ্বালাল। তারা পালানোর চেষ্টা করল, কিন্তু ওপর থেকে একটি বিশাল জাল পড়ে তাদের আটকে দিল। দুজনেই জাল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করল, কিন্তু জাল শক্তভাবে তাদের ধরে রাখল। নেটের মাধ্যমে বেথ সবুজ চোখের একটি কালো ছায়া দেখতে পেল। এখানেই গল্পের আসল রহস্য উন্মোচিত হল। যে বন্দুকধারী হলুদ চোখের ব্যক্তিত্বগুলোকে তারা দানব মনে করেছিল, তারা আসলে ভিনগ্রহী বা ভাইরাসে আক্রান্ত মানুষ ছিল না। তারা ছিলেন গ্যাস মাস্ক ও নাইট ভিশন গগলস পরা সামরিক সৈনিক। তাদের জ্বলন্ত চোখ সবকিছু অন্য জগতের মতো দেখাচ্ছিল। কিন্তু প্রশ্ন রয়ে গেল, কেন এই সেনা সৈনিকরা মানুষের জীবনকে হুমকি দিচ্ছিল? এই গোপন রহস্য পরে প্রকাশ পাবে। এখন বেথ এবং জয়ী সৈনিকের নিয়ন্ত্রণে ছিল। একজন সৈনিক তাদের দুজনকেই বড় একটি সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেয়। রক্ত পরীক্ষা করে দেখা যায় তারা বিষাক্ত ভাইরাসে আক্রান্ত, যা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ। এর মানে তাদের হত্যা করা হবে। আসলে ভাইরাসটি যখন প্রথম ছড়িয়েছিল, তখন শহরের অনেক মানুষ ইতিমধ্যেই সংক্রমিত হয়ে গিয়েছিল। ভাইরাসটি বাতাসের মাধ্যমে একজন থেকে অন্যজনে দ্রুত ছড়ায়। আক্রান্তরা জানত না যে তারা অসুস্থ, এবং সরকারের কাছে কোনো প্রতিষেধক ছিল না। একমাত্র বিকল্প ছিল সংক্রমিতদের হত্যা করা। বেথ চিৎকার করে বলল, দয়া করে আমার সন্তানকে ছেড়ে দিন। সৈন্যেরা জানায় তার মেয়েকেও রেহাই দেওয়া হবে না। বেথ রেগে যায়, তার মুখে কালো দাগ দেখা দিতে শুরু করে। কিন্তু এর আগেই একজন সৈনিকের ঘাড় থেকে রক্তের ফোয়ারা বের হয়ে আসে। জেসনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আসলে জেসন বাংকারে মারা যায়নি, বরং নিয়ন্ত্রণ হারানো সব সৈন্যকে হত্যা করেছিল। সে খুব রেগেছিল। কালো দাগ তার মুখ ঢেকে ফেলেছিল, চোখ রাগে লাল হয়ে গিয়েছিল, এবং তার শক্তি বহু গুণ বেড়ে গিয়েছিল। স্পষ্ট ছিল আগের জেসন আর নেই, সে এখন এক ভিন্ন রূপে। জেসন সৈনিকের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের হত্যা করতে শুরু করে, কিন্তু বন্দুকের গুলিতে সে মাটিতে পড়ে যায়। সৈন্যেরা যখন বেথ ও জয়ের দিকে এগিয়ে আসে, তারা দুজনই জাল ভেঙে দৌড়ে পালায়। সৈন্যেরা সর্বত্র অনুসন্ধান করলেও জানে না যে বেথ ও রূপান্তরিত হয়েছে। সে জোকে একটি গাড়িতে লুকিয়ে রাখে এবং নিজেই সৈনিকদের সঙ্গে লড়াই চালায়। গুলিবিদ্ধ হওয়ার আগে বেশ কয়েকজনকে হত্যা করে, তারপর গাড়ির ছাদে পড়ে যায়। অন্ধকারে লুকিয়ে থাকা তার মেয়ে সব দেখছিল। বাবা মায়ের অবস্থায় দেখে সে রেগে যায় এবং মেজাজ হারায়। এক লাফে সে একজন সৈনিককে ধাক্কা মেরে ফেলে, মুখোশ ভেঙে দেয় এবং তাকে হত্যা করতে উদ্যত হয়। কিন্তু বেথ সময় মতো তাকে থামায়। সে চায়নি তার মেয়ে শিকারী হয়ে উঠুক। বেথ তাকে শান্ত করে। ধীরে ধীরে মেয়েটির শিরার সবুজ ভাব অদৃশ্য হয়ে যায় এবং সে মানুষের রূপে ফিরে আসে। কিন্তু সৈনিকের ভাগ্য ভালো ছিল না। তার সুরক্ষা মুখোশ ভেঙে যায় এবং সে ধীরে ধীরে ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। এদিকে জেসনের অবস্থা খুবই গুরুতর। সে তার মেয়ের দিকে তাকিয়ে চোখের ওপর দুটি আঙুল দিয়ে চিরতরে চোখ বন্ধ করে দেয়। ঠিক সেই সময় আরেকটি হেলিকপ্টার এসে পৌঁছায়। বেথ তার মেয়েকে নিয়ে এক আবর্জনার স্তূপের মধ্য দিয়ে দৌড়ে একটি সুড়ঙ্গে ঢুকে পড়ে। হঠাৎ তাদের ওপর আলো পড়ে। তারা সেই পাড়ার ছোট্ট ছেলেটিকে দেখল, যাকে তারা গল্পের শুরুতে দেখেছিল। তারা ছেলেটিকে অনুসরণ করল
এবং ছেলেটি তাদের একটি গুহার মতো সুড়ঙ্গে নিয়ে গেল, যেখানে তার বাবা মা এবং আরও অনেক লোক লুকিয়েছিল। এরা সবাই একই ভাইরাসে আক্রান্ত মানুষ। বেঁচে থাকার জন্য তাদের অন্ধকারে ইঁদুরের মতো জীবনযাপন করতে হয়েছে। এই ভাইরাসটি বিপজ্জনক ছিল, কিন্তু মারাত্মক নয়। আক্রান্তরা যখন ভয় বা রাগে নিয়ন্ত্রণ হারাত, তখন এটি তাদের উপর আরও চাপ সৃষ্টি করত। সময়ের সঙ্গে সঙ্গে এই মানুষগুলো নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখল। তারা শহরের সৈনিকদেরকে রাক্ষস মনে করত, কিন্তু বাস্তবে তারা নিজেরাই রাক্ষসে পরিণত হয়েছিল। মুভিটি এখানেই শেষ হয়ে যায়।